শিক্ষার্থীদের গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বললেন প্রধানমন্ত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার তাগিদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কাল স্পিকার ইসি বৈঠক। তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত হবে রূপরেখা। সংবিধান অনুযায়ী নির্বাচন জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভির। গণভোটের রায় অস্বীকার করলে জুলাই ফিরে আসবে হুঁশিয়ারি জামায়াতের। এবং হামে সারা দেশে 5 শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক। আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হবে শঙ্কা চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলার মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার তাগিদও দেন সরকার প্রধান। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও জানান, এর মাধ্যমে আগামীতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নতুন কোরিয়া স্পোর্টস 2025-26-এর জাতীয় পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ভিআইপি গ্যালারি ছেড়ে মাঠে এসে খেলা উপভোগ করেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রীর কাছে নতুন করে স্মারক হস্তান্তর করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরপর আমরা নতুন করে থিম সঙ্গের সঙ্গে ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে। তোমার স্কুলের আশেপাশে হোক অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি নিজেদের সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানান সরকার প্রধান। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। এই আয়োজনের মাধ্যমে আগামীতে আন্তর্জাতিক পর্যায় থেকে ক্রীড়াবিদরা ট্রফি জয় করতে পারবে বলেও আশা জানান তারেক রহমান। আমরা চেষ্টা করি এই মাঠ নয়, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে। এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। পরে বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে দেশ পরিচালনায় গণমাধ্যমে সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান একথা বলেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় সে বিষয়েও তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের কেউ ফৌজদারি অপরাধ করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও উল্লেখ করেন মাহমুদুর রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সদস্যরা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকতাকে চাটুকার বৃত্তিতে পরিণত করা হয়েছিল। প্রশ্ন করার অপরাধে কিভাবে মানুষের প্রতি জুলুম করা হয়েছে এবং চাটুকার বৃত্তি একেবারে সব সীমা লঙ্ঘন করে গেছিল। আমরা বলেছি যে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। যে এই গণমাধ্যম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল
সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই সেই গণমাধ্যম আবার মুক্ত হওয়া শুরু করেছে এবং আমি মনে করি যে এখনো গণমাধ্যম মুক্তই আছে এবং সেদিক দিয়ে আমরা ইতিবাচকভাবেই দেখছি। বর্তমান সরকারের আমলে গণমাধ্যম ভালো মুক্ত রয়েছে উল্লেখ করে প্রেস কাউন্সিল সঠিকভাবে গঠনসহ প্রেস ট্রাস্টকে পুনর্জীবন করার কথা বলেন মাহমুদুর রহমান। প্রেস ট্রাস্টটাকে পুনর্জীবনের জন্য যার মাধ্যমে ফ্যাসিস্ট সরকার 4টা পত্রিকা বন্ধ করে দিয়েছিল, টাইমস, বাংলা ট্রাস্ট যেটা ছিল, এটাকে পুনরুজ্জীবন করতে আমরা বলেছি। মিডিয়া কমিশনটা খুব দ্রুত আমরা করবার জন্য অনুরোধ জানিয়েছি। তো সুতরাং সব মিলে আমরা মনে করি এটাই প্রথম আমাদের আজকে সভা হলো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তিনি এখন থেকে নিয়মিত করবেন বলেছেন এবং তিনি বলেছেন, মোটামুটি বলেছেন যে প্রতি 4 মাসে একবার তিনি হয়তো সম্পাদকদের সাথে বসবেন। এদিকে সকালে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংশ্লিষ্টরা। এ বিষয়ে তারা মতামত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে কাল বেলা 11টায় সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন। সকালে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। সংসদ সচিবকে পাঠানো ইসি সচিবের এক চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991-এর 5 ধারার বিধান অনুযায়ী তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে। সকালে রংপুর মহানগরীর টার্মিনাল এলাকায় বিভাগীয় বিআরডিবি কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের শেষে অথবা 2027 সালের শুরুর দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন এলজিআরডি মন্ত্রী। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। রাজনৈতিক ভুলের কারণে আবার যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান 24 স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্মরণ সভায় অংশ নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে জোর দেন বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবদান স্মরণ করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ছাড়াও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সকল রাজনীতিবিদ যারা রাজনীতি করছেন কতগুলো কমন পয়েন্ট কিন্তু এক জায়গায় আসতেই হবে, যে আমরা মানে ঝগড়া ঝাঁটি আলোচনা সমালোচনার পরেও যেন সমগ্র বিষয়টা একটা পর্যায়ে যেন পয়েন্ট অফ নো রিটার্নে গিয়ে একটা ধ্বংসস্তূপে পরিণত না হয়, সেই দিকটা মাথায় রেখে আমাদের কাজ মানে যদি আমরা কাজ করতে পারি সেই ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমাদের মানসিকতা। ইতিহাস যদি রাজনৈতিক সুবিধাবাদ প্রচার কিংবা সাময়িক ক্ষমতার স্বার্থে ব্যবহৃত হয় তবে তা হয়তো ক্ষণিকের আবেগ সৃষ্টি করতে পারে,
কিন্তু দীর্ঘমেয়াদে জাতীয় ঐক্যবদ্ধ কিংবা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারে না। গণভোটের রায় অস্বীকার করলে দেশে আবারও জুলাই ফিরে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে স্বাস্থ্য খাতে অবদান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই সনদের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, রক্তাক্ত বিপ্লবের পরে সংসদে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলা জাতির জন্য লজ্জাজনক। পলাতক হাসিনার মতোই ক্ষমতা ধরে রাখতে বর্তমান প্রধানমন্ত্রী জুলাই সনদ এড়িয়ে যাচ্ছেন। এ সময় গণভোট নিয়ে বর্তমান সরকার দ্বিচারিতা করছে বলে অভিযোগ তোলেন জামায়াতের এই নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনিও তো গণভোটে হা ভোট দিতে বলেছিলেন, কি বলেছিলেন না? বলেছিলেন। তা আপনি নিজে ভোট দিলেন হাতে, এখন নিজের দেওয়া ভোটকে আপনি অস্বীকার করবেন, ইগনোর করবেন? জুলাই সনদকে বাইপাস করে এটা রাষ্ট্র কাঠামোর ফ্যাসিবাদী চরিত্র কখনো দূর হবে না। এরকম সংবিধানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে তারাই আর একটা হাসিনা হয়ে ফ্যাসিবাদের জন্ম। রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। রোববার স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে 3টি শর্ত প্রদান করে বলা হয়েছে, 1982 সালের আইনের বিধান অনুযায়ী হাসপাতাল পরিচালনা করতে হবে। একই সঙ্গে লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হলে সরকার বা কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে গেল 19 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। হামে গেল 24 ঘন্টায় দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1105 জন। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত এই রোগের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 825 জনে। ওই সময়ে সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,07,654 জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1,03,467 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। এছাড়া হাম সংক্রমণের মতোই এই রোগের প্রাদুর্ভাব বাড়ায় প্রয়োজন বাড়তি সতর্কতা। প্রতিটি এলাকায় জনসাধারণকে সম্পৃক্ত করে মশার প্রজনন স্থল ধ্বংস করার তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব শুরুতেই থামাতে না পারলে তা ধীরে ধীরে জ্যামিতিক হারে বাড়তে থাকে। ডেঙ্গুর ক্ষেত্রে ঘটেছে ঠিক এই ঘটনা। 26 জুলাই পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মোট 43 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের বেশিরভাগেরই অভিযোগ সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে। কখনো মশার ওষুধ দেয় না, রাস্তাঘাট সব কিছুতে এত পরিমাণে ময়লা, যার কারণে এখন মশার উৎপাদন বেশি, আরও বৃষ্টি পড়তেছে, ডেঙ্গুর মশা অনেক বেশি। আমার ওখানে অনেক মশা, আমরা যেখানে থাকি মহাখালীতে থাকি আর কি, বাস টার্মিনালে, ওখানে অনেক মশা। দুরন্ত জ্বর 2 দিনের মাথায়, তখন আমি নিয়ে গেছি পরীক্ষা করতে, নিয়ে ওখানে পজিটিভ ধরা পড়ছে। বাংলাদেশে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি। বর্ষায় এডিস মশার প্রজনন হয়, তাই এই মৌসুম পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেড়ে যায়। জনগণকে সম্পৃক্ত করে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে এডিস মশা নির্মূলে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন এই চিকিৎসক। পরামর্শ হচ্ছে আসলে ডেঙ্গুটা তো কাইন্ড অফ মানে আমাদের সামাজিকভাবেও হচ্ছে আমাদের কন্ট্রোল করতে হবে, বিকজ আমরা আমাদের ওয়াটার কন্ট্রোলটা করি না, আমাদের জমানো পানি থাকে, আমরা নিজেদের বিপদটা আসলে নিজেরাই ডেকে আনি। আমরা আসলে সাপোর্ট দিতে চাই যাদেরটা আসলে কন্ট্রোল হয় না, যাদেরটা আসলে কমপ্লিকেটেড ডেঙ্গুটা নিয়ে আসলে আমরা কাজ করি বেশি। এদিকে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 800। আক্রান্ত হয়েছে 1,39,000-এর বেশি। যেই বাচ্চারা অসুস্থ হবে ওই সাইনগুলো দেখলে যাতে তারাও কনসিয়াস থাকে, যাতে আমরা আমাদের বাচ্চাদেরকে একটু আলাদা রাখি, আমরা ওদেরকে খেলতে একটু না পাঠাই, যাতে অন্য বাচ্চাদের সেফ থাকে, আমাদের মধ্যে একটু গাফিলতি থাকে। হামের উপসর্গ দেখা দিলেই ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রক্তাক্ত জুলাই প্রসঙ্গ।
কোটা সংস্কার আন্দোলন দমনে 2024 সালের 18 জুলাই থেকে নৃশংসতার চূড়ান্ত অধ্যায়ে পা রাখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। 16 জুলাই থেকে শুরু হওয়া ছাত্র হত্যা দমন পীড়নের ধারাবাহিকতায় 27 জুলাই ডিবি হেফাজতে নেওয়া হয় নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাকে। এদিন টানা 5 দিন সারা দেশে ইন্টারনেট শাটডাউনের পর 28 জুলাই থেকে তা চালুর ঘোষণা দেন আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 27 জুলাই নিয়ে MR আসাদের বিশেষ প্রতিবেদন। 18 জুলাই থেকে সারা দেশে ছাত্র হত্যা ও ব্যাপক ধরপাকড়ের জেরে গণবিক্ষোভের মুখে পড়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। মানুষের দাবি আদায়ে সংগ্রাম বন্ধ করতে ইন্টারনেট শাটডাউন করা হয়। 27 জুলাই ইন্টারনেট চালুর ঘোষণা দিলেও হুমকি বন্ধ করেনি হাসিনা সরকার। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুঁশিয়ার করে দিতে চাই। এ সময় জারি করা হয় সান্ধ্য আইন। কারফিউর আড়ালে আইনশৃঙ্খলা বাহিনী ব্লক রেডের মাধ্যমে শুরু করে গণগ্রেফতার। থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে, সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে, এখন আবার রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হচ্ছে। 27 জুলাই আটক করা হয় আন্দোলনের আলোচিত মুখ নাহিদ ইসলাম সহ 5 নেতাকে। ডিবি হেফাজতে তাদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ, দেয়া হয় আন্দোলন বন্ধের চাপ। এরপরও থেমে থাকেনি বাংলার আপামর জনতার প্রতিরোধ। ফ্যাসিস্ট জুলুমের বিরুদ্ধে মুখ খুলতে থাকেন সর্বস্তরের মানুষ। কত হাজার মানুষ মারা লাইছেন, এটি সব আপনি বলানো কমপ্লিট আছে। প্রধানমন্ত্রী কি করব? প্রধানমন্ত্রীর বড় আমি, আমার নাম রাশিদা। বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে প্রতিবাদ জানাতে শুরু করে প্রবাসী বাংলাদেশিরা। দেশে আন্দোলন দমনে হাসিনা সরকারের নিপীড়নের প্রতিবাদে সমাবেশ করেন তারা। আমাদের ট্যাক্সের টাকার হাত খায়, আবার আমাদেরকে খুন করে, আমাদেরকে কথা বলতে দেয় না। আন্দোলনের সমর্থনে রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ। নিজ সামর্থ্যের মধ্যে পাশে দাঁড়ান ছাত্র জনতার। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে গুরুত্বপূর্ণ স্থানের দখল নেয় ছাত্র জনতা। আন্দোলনকারীদের বিভ্রান্ত করতে আটক ছাত্র নেতাদের দিয়ে সাজানো বিবৃতি দেওয়ার নীলনকশা করে ফ্যাসিস্ট সরকার। কিন্তু তাতেও দমন করা যায়নি প্রতিরোধ সংগ্রামে নেমে পড়া ছাত্র জনতাকে। MR আসাদ, মোহনা সংবাদ। রাজধানী মিরপুরে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যুবদল কর্মী ইউসুফ নিহত হয় বলে উঠে এসেছে ডিবির তদন্তে। মূলত কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে 25 লাখ টাকা চুক্তিতে হত্যার উদ্দেশ্যে এই শুটার ভাড়া করা হয়। পরিকল্পনা অনুযায়ী হামলা হলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ। আহত হন আরও 2 জন। এ ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত সিএনজি হাফিজ এখনও পলাতক। এমদাদুল হক খানের প্রতিবেদন। আমার সঙ্গে উপস্থিত আছেন ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গেল 24 জুলাই রাতে কাফরুল থানা এলাকায় দীর্ঘদিন ধরে ময়লার টেন্ডার, ফুটপাত নিয়ন্ত্রণ, ডিশ ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, সে যে এটার সঙ্গে জড়িত। আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটি স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। ডিবির দাবি, হত্যাকাণ্ডে অংশ নিতে মাগুরা থেকে 4 জন পেশাদার শুটার সহ মোট 11 জনকে ঢাকায় আনা হয়। ঘটনার দিন চঞ্চল নামে এক শুটারকে অস্ত্র সহ আটক করা হয়। পরে ধারাবাহিক অভিযানে সরাসরি জড়িত 4 শুটার সহ মোট 8 জনকে গ্রেপ্তার করে ডিবি। সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে তার নিজ জেলা মাগুরার আশেপাশে হইতে অনুমান 25 লক্ষ টাকায় পেশাদার খুনি ভাড়াটিয়া বাহিনী ভাড়া করে। সংবাদ সম্মেলনে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রশ্নে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে নয়, সন্ত্রাসী হিসাবেই দেখা হবে। কোনো পরিচয়, কোনো সন্ত্রাসী আসলে আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করব, কোনো রাজনৈতিক পরিচয় আমরা কোনো সময় বিবেচনা করব না। এদিকে রাজধানীর কদমতলী এলাকা থেকে বিপুল পরিমাণ জাল নোট সহ 2 জনকে গ্রেপ্তারের তথ্য জানান ডিএমপির সিটিটিসি প্রধান শামসুল হক। গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম ডিএমপির কদমতলী থানাধীন পলাশপুর গ্যাস রোডের 5 নম্বর গলিতে অবস্থিত একটি ভাড়া বাসায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানকালে হাতে নাতে জাল নোট প্রস্তুতের সঙ্গে জড়িত অবস্থায় 2 জনকে
গ্রেফতার করা হয়। এ সময় 2024 সালের 5 আগস্টের পর কারাগার থেকে পলাতক উগ্রবাদীদের নজরদারিতে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম, আমাদের যে ডাটাবেস, এর মাধ্যমে কিন্তু আমরা মনিটরিং অব্যাহত রেখেছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এসিআই হাইজিন প্রোডাক্টস বিজনেসের ফিমেল হাইজিন ব্র্যান্ড ফ্রিডম আয়োজিত স্কুটি নাকি গোল্ড ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ফ্রিডম ফিয়েস্তা শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ভোক্তাদের ব্যাপক সাড়া থাকায় ক্যাম্পেইনটির মেয়াদ আগামী আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় ক্যাম্পেইনের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, স্থপতি ও শিক্ষাবিদ অপি করিম। অনুষ্ঠানে এসিআই কনজিউমার বিজনেসের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম, বিজনেস ডিরেক্টর খন্দকার ইশতিয়াক আহমেদ, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর মোহাম্মদ নাহিদ নেওয়াজ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন বিমান হামলা বন্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের এই বিরতিকে এখনই স্থায়ী যুদ্ধবিরতি হিসেবে দেখছে না তেহরান। এদিকে সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার কমে যাওয়ার খবরকে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিমান হামলা বন্ধ থাকায় আপাতত পাল্টা সামরিক অভিযান স্থগিত করেছে ইরান। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন মিত্র দেশ এবং সেখানকার ঘাঁটিতেও ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার কথা জানিয়েছে তেহরান। এবারে খেলার খবর। দেশের ক্রীড়াঙ্গনে নতুন তারকার খোঁজে শুরু হওয়া তৃণমূলের সবচেয়ে বড় আসর নতুন কুড়ি স্পোর্টসের পর্দা নামল। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের গ্যালারিতে বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠেছিল হাজারো শিশু কিশোর। 8টি ডিসিপ্লিনের ধারাবাহিক প্রতিযোগিতা শেষে ফুটবলের চূড়ান্ত ট্রফি জয়ের লড়াইয়ে নামে দেশ সেরা খুদে খেলোয়াড়রা। বিস্তারিত মশিউর রহমানের রিপোর্টে। তৃণমূলের 1,70,000 খুদে অ্যাথলেটের 2 মাসব্যাপী লড়াই শেষে পর্দা নামল নতুন করে স্পোর্টসের। আর্মি স্টেডিয়ামে আসরের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয় দেশসেরা খুদে প্রতিভারা। ফুটবলে বালক বিভাগে ময়মনসিংহ অঞ্চলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেট অঞ্চল। অন্যদিকে বালিকা বিভাগে রাজশাহী অঞ্চলকে 4-0 গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে রংপুর অঞ্চল। এ সময় স্টেডিয়ামে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি মাঠে নেমে খেলোয়াড়দের কাতারে মিশে যান এবং খুদে দর্শকদের সাথে হাত মেলানোর পাশাপাশি কুশল বিনিময় করেন। এদিকে সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার বক্তব্যে টুর্নামেন্টের মূল লক্ষ্য এবং নতুন প্রতিভাদের নিয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, ইনশাল্লাহ আগামী 5 বছর পরে কিংবা 10 বছর পরে এই নতুন কুড়ি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। এই সময় প্রতিমন্ত্রী আরো বলেন, খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে আগামী 5 বছরে 64 জেলায় গড়ে তোলা হবে স্পোর্টস ভিলেজ। আমরা 64টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ তৈরি করব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। 23তম কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের বক্সার রাকিব হোসেন। পুরুষদের 55 কেজি ব্যান্টাম ওয়েট বিভাগে ব্যাক টু ব্যাক জয় তুলে নিয়ে তিনি টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করেছেন। মঙ্গলবার শেষ 8-এর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে অস্ট্রেলিয়ার বক্সার জে ডিকসনের মুখোমুখি হবেন রাকিব। এই ম্যাচে জয়লাভ করতে পারলে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি গেমসে বাংলাদেশের পক্ষে অন্তত একটি ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত হবে রাকিবের। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শিক্ষার্থীদের গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বললেন প্রধানমন্ত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার তাগিদ। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কাল স্পিকার ইসি বৈঠক। তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত হবে রূপরেখা। সংবিধান অনুযায়ী নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। ফ্যাসিবাদের উত্থান রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভির। গণভোটের রায় অস্বীকার করলে জুলাই ফিরে আসবে, হুঁশিয়ারি জামায়াতের।
এবং হামে সারা দেশে 5 শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক। আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হবে, শঙ্কা চিকিৎসকদের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।